নীলা শপিং করে এসে নিজের রুমে প্রবেশ করা 2 মিনিটের মাঝেই তার শ্বশুর শাশুড়িকে ডাকতে শুরু করে। আব্বা, মা। রফিক হচকচিয়ে রুমে প্রবেশ করে বলল, জি মা। অগোছালো রুম দেখিয়ে বলল নীলা, রুমটার এই অবস্থা কেন? আপনি জানেন না অগোছালো জিনিসপত্র আমার পছন্দ না? তাহলে রুমটা কেন গুছিয়ে রাখলেন না আপনারা কেউ? তোহা বাসায় থাকতে তোমার শাশুড়ি একবার রুমে এসেছিল, গুছোতে চেয়েছিল, তখন তোহা বলল লাগবে না, সে নিজেই গুছিয়ে নিবে, তাই নাজু চলে গেল। হ্যাঁ, আপনার ছেলে তো আর এক নবাবজাদা, যাকে সবকিছু মুখের সামনে এনে দিতে হয়। সে বিছানা গুছবে বলেছে আর আপনারাও বিশ্বাস করেছেন। তা আপনার ছেলে যাবার পরে কেন গুছাননি শুনি? মা, রুমে কেউ ছিল না, আমরা কি করে তোমাদের অনুপস্থিতিতে রুমে আসি বলো? বাহানা আর বানাতে হবে না, এক্ষুনি রুমটা গুছিয়ে দিন, আমি গোসল করতে যাচ্ছি। আচ্ছা মা। এটা বলেই রফিক মাথা নিচু করে রাখে। নীলা চলে যাওয়ার পরে রুমটা গুছিয়ে দিতে থাকে সুন্দর করে। খাটে রাখা শপিং ব্যাগগুলো ছিল, সেগুলো সাইড করে রাখে, কিন্তু ভিতরে কি আছে সেটা দেখে না। সবশেষে তিনি চলে যান। কিছুক্ষণ পর নীলা গোসল করে বেরিয়ে আসে। খাটে বসে শপিং এর ব্যাগগুলো খুঁজতে থাকে। হঠাৎ সে খেয়াল করে তোহার জন্য একটা শার্ট কিনেছিল, কিন্তু শার্টের ব্যাগটা নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। রফিক ড্রয়িং রুমে বসে বই পড়ছে। নীলা এসে রফিকের হাত থেকে বই কেড়ে নিয়ে বলে, আব্বা, শার্ট কোথায়? মানে কি বলছো মা? কোন শার্ট? আমি এখন কিনে আনলাম যে। সেই শার্টের ব্যাগটা আপনি নেননি? না মা, আমি শুধু ব্যাগগুলো সরিয়ে রেখেছি। ব্যাগে কি আছে তা আমি দেখিনি পর্যন্ত, তাহলে শার্ট কিভাবে নিব? আর কেনই বা নিব? অভিনয় করবেন না আব্বা, আপনাদের এমনিতেও আমার আর আমার স্বামীর জিনিসের প্রতি প্রচুর লোভ। পুরোটা পরিবার আমার স্বামীর ইনকামে খাচ্ছেন, এরপরে আবার চুরি করেন। এসব কি বলছো তুমি মা? আমি এমন কাজ কখনোই করব না। আমাদেরকে তোমরা যা দাও তা দিয়েই তো চলি, বা কিছু লাগলেও তোমাদেরকেই বলি, না বলে তো আর নেই না। হ্যাঁ, ছেলের ঘাড়েই তো চেপে খাচ্ছেন, এখন ছেলে লোভ সামলাতে বললে চুরি তো করবেনই। রফিক কেঁদে দিল নীলার কথা শুনে। চোখ থেকে চশমা খুলে চোখের পানি মুছছে। চেঁচামেচি শুনে নীলার শাশুড়ি অন্য ঘর থেকে বেরিয়ে আসে। রফিক তার বাবা মায়ের একজনই সন্তান, বাবা মা তাদের সাথেই থাকেন। নীলার শাশুড়ি নাজু এসে জিজ্ঞেস করে, ওগো, কি হয়েছে? মা, তোমার শ্বশুর কিছু বলেছে তোমাকে? সে আপনার ছেলের শার্ট চুরি করেছে। মা, উনি কেন নিজের ছেলের শার্ট চুরি করতে যাবেন? আচ্ছা তুমিই বলো, নিজের পরিবারে কে চুরি করে? তোমাদের বাবা উনি, একটু মুখ সামলে কথা বলো। তুমি দেখো, হয়তো কোথাও রেখেছো, সেটা ভুলে গিয়েছো। চুপ করেন তো মা, সবকটা আমার স্বামীর ঘাড়ে চড়ে খান, আবার বড় বড় কথাও বলেন। নীলা, মুখ সামলে কথা বলো। মা বাবার সাথে কিভাবে কথা বলছো তুমি? তাছাড়া তোমার স্বামী আমাদেরও সন্তান, আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, আমাদের অধিকার আছে তার উপর। অধিকারের নামে রক্ত চুষে খান আপনারা, ইচ্ছা করে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেই। একথা বলতেই নীলার শাশুড়ি তাকে থাপ্পড় মারে এবং বলে, নিজের সীমায় থাকো, তুমি কেউ নয় আমাদেরকে বাড়ি থেকে বের করার। এটা আমার ছেলের বাড়ি, তার ইনকাম আমরা খাবো না তো কে খাবে? তোমার অধিকার থাকলে আমাদেরও আছে। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? এটা বলেই শাশুড়ির হাত মুচড়ে ধরল। রফিক খুব কষ্টে নীলা থেকে নাজুকে ছাড়িয়ে নিল। রফিক বলল, আজ আমার ছেলে আসুক, এর একটা সুরাহা করতেই হবে। তুমি নিজের শ্বশুরের উপর চুরির অপবাদ দাও? ন্যূনতম লজ্জাবোধ নেই? মায়ের সমান একজন মানুষের হাত মুচড়ে ধরেছেন। মা তো মানো না, মানলে নিশ্চয় এই কাজ করতে না। ঠিক আছে, আসুক তোহা, তারপর দেখাচ্ছি কত ধানে কত চাল। এটা বলেই নিজের ঘরে চলে গেল। রফিক আর নাজু সোফায় বসে কান্না করতে লাগলো। সন্ধ্যায় তোহা অফিস থেকে বাসায় ফিরল। সোফায় বসতেই নাজু তাকে পানি এনে দিল। ঘটনার কিছুই ছেলেকে তিনি বলেননি। তোহা পানি খেয়ে নিজের রুমে চলে যায়। রুমে নীলা বসে বসে মোবাইল টিপছিল। স্বামীকে দেখেই মোবাইল রেখে কান্নায় অভিনয় করতে শুরু করলো। নীলাকে কাঁদতে দেখে তোহা বলল, কি হয়েছে, কাঁদছো কেন? তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো। আচ্ছা কি বলছো ঠিক করে বলো। তোমার মা আর তোমার বাবা আমাকে মেরেছে, তোমার বাবা আমার সাথে বেয়াদবি করেছে। আমি তোমার জন্য নতুন একটা শার্ট এনেছিলাম, সেটাও চুরি করেছে। কি? বাবা শার্ট চুরি করেছে? তো আমি কি মিথ্যা বলছি? তা তুমি দুটো কথা শুনিয়ে দাওনি কেন? কথা শোনাবো? শান্তভাবে বলেছি বলেই দুজনে আমাকে মারতে আসলো। এর বেশি কিছু বলতে গেলে তো আমাকে মেরেই ফেলতো। আরো বলেছে তোমার টাকা দেখে আমি তোমার সংসারে পড়ে আছি। এত বড় সাহস ওদের! তারা নিজেরা আমার টাকা খেয়ে দিন কাটাচ্ছে, আবার আমার স্ত্রীকে এসব বলে বেড়ায়। দাঁড়াও তুমি, বলেই তোহা রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে মা বাবাকে ডাকতে শুরু করে তোহা। মা, বাবা, কই তোমরা? বেরিয়ে এসো। দুজনই বেরিয়ে এসে তোহার সামনে দাঁড়ায়। তোহা বলল, মা, বাবা, তোমরা নীলাকে মেরেছ? আবার বলেছ নীলা আমার টাকার লোভে এই সংসারে আছে? আমরা মেরেছি বৌমাকে? নীলা কি করেছে সেটা শুনেছিস তুই? একথা বলতেই তোহা বলে, একদম কথা নেই। তোমাদের মতো অভদ্র চোর আমার বাসায় থাকার কোনো দরকার নেই। আজই বেরিয়ে যাও তোমরা।
বেরিয়ে যাও আমার সংসার থেকে। তোহার মা অবাক হয়ে তাকিয়ে আছে। রফিকের চোখ বেয়ে পানি পড়ছে। নাজু বলে উঠল, বাহ বাবা বাহ, এক পক্ষের কথা শুনে তুই তোর মা বাবাকে বেরিয়ে যেতে বললি। একটাবার ভাবলি না ঘটনা অন্যরকমও হতে পারে? কোনো প্রয়োজন মনে করছি না, বেরিয়ে যাও এখান থেকে। তোহার কথা শুনে তারা দুজন সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যায়। নীলা সমস্ত ঘটনা দেখে মুচকি হাসছে। বেশ অনেক দিন হয়ে গেল। এদিকে তোহার প্রমোশন হয়েছে, তাই তোহা এবং নীলা মা বাবার সাথে দেখা করতে তাদের বাসায় আসে। বাসায় গিয়ে ডাকতেই নাজু বলল, তোমরা কেন এসেছো? আসতে পারি না, তোমাদের দেখতে এসেছি। বাসায় ঢুকতে বলবে না? পেছন থেকে তোহার বাবা তোহার আওয়াজ শুনে এগিয়ে আসে। কেমন আছো বাবা? মা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি খোঁজ নেওয়ার কে? কেন এসেছো? এভাবে কথা বলছো কেন? আমি তোমাদের কাছে আসলাম, আসলে আমার চাকরি প্রমোশন হয়েছে, তাই বলতে এলাম। ও, এইবার বুঝেছি, চাকরিতে প্রমোশন হয়, গরিবদের সৎকার দিতে এসেছিস। আহ, এভাবে কথা বলছো কেন? এতদিন পরে ছেলেটা এলো, ওকে কিছু খেতে দাও। তারা কি গরিবদের খাবার খেতে পারবে? আহ, যাও তো। ভুল কি বলেছি? এত বড় লোক সে, আমাদের উপস্থিতিতে বদহজম হয়, আমাদের খাবার খাবে কি করে? মা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আর কিভাবে বলবো? তোমাদেরকে জি হুজুর জি হুজুর করব? কেন করব? তোমাদের কামাই খাই? আমাদের সম্পর্ক টাকা দিয়ে? সম্পর্ক? তুই কিসের সম্পর্ক বুঝিস? আর হ্যাঁ, সম্পর্ক থাকলেও টাকার কারণে সেটা নষ্ট হয়েছে। আহ, চুপ করো না, চলে যাও এখান থেকে। তোমাদের যোগ্যতা নেই এসব খাওয়ার। তুমি আর তোমার বউ মিলে সুখে থাকো। তুমি আবার নীলাকে কেন টানছো? কেন টানবো না? নীলাই তো আমার হাত মুচড়ে দিয়েছিল। সেটা কি জানিয়েছো তোমার ছেলেকে? নীলা যে তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, সে বিষয়ে প্রতিবাদ করেছিল তোমার ছেলে? শুধুমাত্র স্ত্রীর কথা শুনে আমাদেরকে তাড়িয়ে দিল। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে যত্ন করে বড় করেছে, তার সাথে দুর্ব্যবহার করেছে। এমন লোকের সাথে ভালো ব্যবহার করব আমি কিভাবে? আমি ওই সব মানা যে ছেলেরা পায়ের তলায় রাখলে তাকে মাথায় নিয়ে নাচবো। আমার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। সমস্ত ঘটনা শুনে তোহা ও নীলা দুজন চুপ করে রইল। নাজু বলল, দয়া করে তোরা বেরিয়ে যা, আর কখনো এখানে আসবি না। আর যাই হোক, আমি তোদের মতো নির্লজ্জ এবং স্বার্থপর নই যে স্বামীর অপমানের জবাব দিব না। চুপ নাজু, একদম চুপ। শোনো, তোহা আমার ছেলে, ও চাইলে একবার কেন 100 বার আসবে, সেটা তুমি আটকাতে পারবে না। না বাবা, বলতে দাও, এটাই আমার প্রাপ্য। আমি বিরাট ভুল করেছি। নীলার কথায় পড়ে সত্য মিথ্যা যাচাই করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আজ এই কথাগুলো শোনার যোগ্যই আমি। মা, আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, আমায় ক্ষমা করে দিও, আমি পারিনি তোমায় খেয়াল রাখতে, যত্ন করতে। রফিক তোহার মাথায় হাত বুলিয়ে বলেন, না রে তোহা, যেতে হবে না। তুই নিজের ভুল যে বুঝতে পেরেছিস, এটাই আমাদের কাছে অনেক কিছু। তোহা তার মায়ের সামনে হাত জোর করে কান্না করে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি পারিনি নিজের দায়িত্ব পালন করতে। এবার নাজু কাঁদতে কাঁদতে তার ছেলের হাত ধরে বলল, হাত জোর করিস না আমার সামনে, আমি তোর মা। নিজের ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি। আর নীলা, আজ নীলাকে ডিভোর্স দিব। নীলা চুপ করে থাকে এবং কান্না করে। শোন, ডিভোর্স কোনো ভালো জিনিস না। তুই যেমন ভুল করেছিস, নীলাও তেমনই ভুল করেছে। হ্যাঁ বাবা, আমরা কখনোই চাই না তোমাদের সংসারের ক্ষতি হোক। এবার নীলা আরো জোরে জোরে কেঁদে দিল এবং কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে ক্ষমা করে দিন। এই সব কিছুর পেছনে আমি দায়ী। বাবা কোনো সার চুরি করেনি, তবু মিথ্যা অপবাদ দিয়েছি। আমি আসলে এই সংসারে থাকার যোগ্য নই। বাবা, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। না রে মা, এভাবে বলতে নেই। ভুল ছোটরাই করে। তোমরা বুঝতে পেরেছ, এটাই অনেক কিছু। তোহা, চলো, বাবা মাকে নিয়ে বাসায় চলো। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর কখনো কষ্ট দিব না তোমাদের, আমি ওয়াদা করছি। হ্যাঁ মা, চলো।